অতিকায় অখিলপুরের একজন প্রসিদ্ধ পালোয়ান ছিল। অতিকায় পুরো অখিলপুর রাজ্যে সবাইকে নিজের পালোয়ানের লোহা বানিয়ে দিয়েছিল। অনেক গ্রাম জেতার পর আজ সে রত্নপুর গ্রামে ওখানকার প্রধানের সাথে কথা বলছিল। বলুন, কে এখানে সব থেকে বেশি শক্তিশালী, যে লড়াই করবে আমার সাথে আর আমাকে হারানোর সাহস রাখতে পারে? দাদা, তুমি যখন এখানে এসেছো আর এই প্রশ্নটাই যখন করছো, তাহলে আমরা তো বলে দিয়েছি যে এই গ্রামে যে পালোয়ানরা রয়েছে তাকে আপনার সাথে লড়াই করতে দেব না। কিন্তু আমি তো বলছি, হয় ও আমার সাথে লড়াই করুক, আর যদি লড়াই করার সাহস না থাকে তাহলে নিজে হেরে গেছে এটা স্বীকার করে নিক, আর এই গ্রামের সমস্ত আখাড়া আমার নামে করে দেওয়া হোক। কিন্তু আমি তাও লড়াই করতে চাই না। কেউ কোনো আখাড়া তোমার নামে করবে না। এবার আপনি যান। আমার এই শক্ত হাত দিয়ে কিন্তু পিষে দেবো একেবারে সবকিছু। কারুর কথা শুনবো না। আর যদি চাও যে আমি তোমার কথা শুনবো, তাহলে কথার দ্বারা নয়, বরং তুমি তোমার বল দিয়ে আমাকে হারিয়ে দেখাও দেখি। আচ্ছা, তাহলে কয়েকদিনের সময় তো আমাকে দিন পালোয়ান বাবু। কাল পর্যন্ত সময় দিলাম আমি তোমাকে। সকালের মধ্যে যদি উত্তর আমি না পাই, তাহলে আমার রাজ্যের রাজাকে বলে তোমার গ্রাম একেবারে তছনছ করে দেব, আর এই শক্ত হাত দিয়ে একেবারে পিষে দেব। আগে 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 পালোয়ান বাবু। পালোয়ান ওখান থেকে চলে যায়। এই অহংকার কোথা থেকে চলে এলো কে জানে এই গ্রামে। ঈশ্বরই জানেন কি হবে এখন। পরের দিনও চলে আসে। কি প্রধান মশাই, তোমার পালোয়ান কোথায় গেল? হ্যাঁ, এক্ষুনি পিষে দেব আমি ওকে। আমার শক্তির দিব্যি করে বললাম। ক্ষমা করো পালোয়ান বাবু, যেই আমি বলেছিলাম যে অতিকায় পালোয়ানের সাথে লড়তে হবে, লোকজন পালাতে শুরু করে দিল, আর কেউ এখানে আসতে রাজি হলো না। পুরো গ্রামের আখাড়া তোমার নামে করে দেওয়া হলো। জানতাম আমি কেউ নেই এই চর ভুবনে যে আমাকে হারাতে পারে। আগে আপনি মহান পালোয়ান মশাই। ঠিক আছে, অন্য গ্রামের জন্য আমি চললাম তাহলে এখন। এটা বলে পালোয়ান ওখান থেকে চলে যায়। যাও যাও, যখন আমাদের মন্ত্রীর হাতে পড়বে তখন সব বুঝে যাবে তুমি। অখিলপুর রাজ্যের প্রতিবেশী রাজ্য অখণ্ডপুর ছিল, আর পালোয়ান যেই গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামটা অখণ্ডপুরেই ছিল, যেখানকার মন্ত্রী নীলকণ্ঠ সেই গ্রামেই থাকতেন। উনি খুবই বুদ্ধিমান ছিলেন, আর ওনার বুদ্ধির আগে কোনো শক্তি কাজই করত না। আজ মহারাজ রাজনের দরবারে একটা দূত একটা পত্র নিয়ে এসেছিল। সভাতে নীলকণ্ঠ উপস্থিত ছিলেন, আর উনি সবকিছু শুনছিলেন। বলো রাজদূত, কি খবর নিয়ে এসেছো? মহারাজ, আমার নাম হলো কমলনাথ। আমি অখিলপুর রাজ্যে থাকি। আমি এখানে আপনাকে আমার রাজ্যের সব থেকে বড় পালোয়ান অতিকায়ের তরফ থেকে একটা চ্যালেঞ্জের খবর নিয়ে এসেছি আর কি। আর এই চ্যালেঞ্জ কার জন্য সেটা শুনি। এটা হলো এই রাজ্যের সমস্ত পালোয়ানদের জন্য মহারাজ। আমি পালোয়ান অতিকারের শব্দ আপনার কাছে এখন বলতে চলেছি। আমি হলাম অতিকায়। আমি আমার রাজ্যের সমস্ত আখাড়াকে জিতে নিয়ে অন্য রাজ্যের আখাড়া জেতার জন্য এসেছি। আজ পর্যন্ত আমার চ্যালেঞ্জ আমি সব আখাড়া জিতে নিয়েছি, আর আমার নামে করে নিয়েছি সব কিছু। এখন আমি অন্য রাজ্যতেও পালোয়ানদেরকে হারানোই হলো আমার কাছে বকশিস। আপনার রাজ্যে যে সব থেকে বড় পালোয়ান রয়েছে তাকে নিয়ে আসুন। এত ঘুরিয়ে ফিরিয়ে কি কথা বলতে চায় বলো তো তোমার এই পালোয়ান? যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি পরিষ্কার করে বলি মহারাজ। হ্যাঁ বলো নীলকণ্ঠ। পরিষ্কার কথায় বলতে গেলে ওইটাই বলছে যে যদি এই রাজ্যের পালোয়ানদেরকে হারিয়ে দেয়, তাহলে ওর রাজ্যের নাম অনেক ওপরে যাবে আর আমাদের রাজ্যের নাম নিচে নেমে যাবে। কি শুধু একটা খেলাকে এত বড় করে দেওয়া যে রাজ্য সম্মান নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, ওই অখিলপুর রাজা আসলে কে এরকম চ্যালেঞ্জের অনুমতি কি করে দিতে পারে? কিন্তু চ্যালেঞ্জ যখন এসেছে, আপনি সেটাকে কিন্তু ত্যাগ করতে পারেন মহারাজ। কারো চ্যালেঞ্জ গ্রহণ করা বা না করা তো আমাদের নির্ণয়, তাই না? তা তুমি একদম ঠিক কথাই বলছো মহারাজ। আপনার যদি অনুমতি থাকে তাহলে আমার মহারাজের কাছ থেকে এমন পরিস্থিতিতে একটা কথা আমি বলতে চাই বটে। সেটাকে আমি বলবো? হ্যাঁ বলো। অখিলপুরের রাজ্য থেকে কোনো বড় পালোয়ান সারা দেশে কোথাও নেই। আরে সমস্ত রাজ্যে কোনো না কোনো বাহানা দেখিয়ে পেছনে লুকানোর চেষ্টা করবে।
কিন্তু অখণ্ডপুরের রাজা হলো বীর, উনি এই চ্যালেঞ্জকে কখনোই ত্যাগ করবেন না। আচ্ছা, তোমার এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করছি। 1 সপ্তাহের মধ্যে রাজ্যের আখাড়াতে তোমার পালোয়ানকে তুমি নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। এইটুকু বলে সেই দূত ওখান থেকে চলে যায়। তার যাওয়া মাত্রই রাজা মন্ত্রী নীলকণ্ঠকে বলেন, নীলকণ্ঠ, রাজ্যের সমস্ত বড় পালোয়ানদেরকে তুমি ঘোষণা করে দাও যে 1 সপ্তাহের মধ্যে কুস্তির আখাড়া যেন একদম ঠিক করা হয়, আর পালোয়ানদের পুরো সূচনা কালকের মধ্যেই যেন সবাই পেয়ে যায়। যথাজ্ঞা মহারাজ। নীলকণ্ঠ দূতের বুদ্ধিমত্তা বুঝতে পেরে যায়, আর রাজার কথা অনুযায়ী সে রাজ্যের সবচেয়ে বড় পালোয়ানকে ডেকে পাঠায়। আজ নীলকণ্ঠের বাড়িতে 2 জন আসে। একটা তো পালোয়ান রঘু ছিল, আর উনি দ্বিতীয় ব্যক্তি কে ছিলেন? আসুন, আপনাদের দুজনকে স্বাগত জানাই। আপনি তো বলেছিলেন যে আমাকেই শুধু ডেকেছেন আপনারা, কিন্তু এই মহাশয় আবার কে? না, এইখানে অন্য কাজে এসেছে, তুমি সে নিয়ে একদম ভেবো না। যেমনটা আপনি বলবেন মন্ত্রী মশাই। তা কি কারণ আমাকে ডেকেছেন একবার বলবেন? তুমি নিশ্চয়ই এই খবরটা পেয়ে গেছো পালোয়ান। যেমনটা তুমি জানো যে নগরে নতুন একজন পালোয়ান এসেছে, আর আমাদের নগরে সবথেকে বড় পালোয়ান তুমি। যাও আর প্রস্তুতি নাও। রাজা আদেশ দিয়েছেন 1 সপ্তাহ পুরে রাজ্যের আখাড়ে কুস্তি লড়াই করতে হবে। যথা আজ্ঞা মন্ত্রী মশাই। রঘু ওখান থেকে চলে যায়, আর নীলকণ্ঠ দ্বিতীয় ব্যক্তিকে বলে, গুপ্তচর, আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ কাজে ডেকেছি। তোমার কাছে শুধু 1 সপ্তাহের মতো সময় রয়েছে। আপনি শুধু আমাকে আদেশটা করুন মন্ত্রী মশাই। এটাই তো চাইছিলাম তোমার থেকে। নীলকণ্ঠ নতুন একটা চাল চেলেছিল, আর গুপ্তচরও ওনার যুক্তির একটা অংশ ছিল। নীলকণ্ঠ গুপ্তচরকে তার অংশের কাজ বুঝিয়ে দেন। গুপ্তচর ওখান থেকে চলে যায়। এখন গর্তে যখন আমি হাতটা ভরে দিয়েছি, তাহলে দেখাই যাক গর্তে সাপ আছে নাকি ইঁদুর রয়েছে। নীলকণ্ঠ সমাচার নিয়ে রাজার কাছে পৌঁছে যায়। মহারাজের জয় হোক। কি সূচনা নিয়ে এসেছো নীলকণ্ঠ? আমি আমার রাজ্যের সব থেকে বড় পালোয়ানকে লড়াইয়ের জন্য ডেকে নিয়েছি, আর 1 সপ্তাহের মধ্যে আখাড়াতে লড়াই করার জন্য আদেশও দিয়ে দিয়েছি। আমি জানতাম নীলকণ্ঠের তুমি যতক্ষণ জেতার পুরোপুরি ব্যবস্থা না করছো, তুমি এখানে তো আসবে না। হ্যাঁ মহারাজ, আমি সমস্ত ব্যবস্থা করে নিয়েছি। আপনি নিশ্চিন্ত থাকুন, জিতের অপেক্ষা করুন শুধু। 1 সপ্তাহ কেটে যায়, আর সবাই আখাড়াতে পালোয়ানের খেল দেখতে এসেছিল। অতিকায় আর রঘু একে অপরের আমনে সামনে ছিল, আর দেখতে দেখতেই পালোয়ানগিরি শুরু হয়ে যায়। নীলকণ্ঠ, আমাদের এই পালোয়ান তো দেখছি শুরু থেকেই হেরে চলেছে, তাই না? তুমি কি করে জিতবে বলো তো? নীলকণ্ঠ শুধুমাত্র একটা হাসি দিয়ে উত্তর দেয়, আর আখাড়ার দিকে তাকায়। ওখানে অতিকায় রঘুকে ফেলে দিয়েছিল, আর তার ওপরে বসে পড়ে। রঘু নিজের হার স্বীকার করে নেয়। মহারাজের চোখ ছানা বড়া হয়ে যায়। এ কিরকম ভর্তি, হ্যাঁ? তুমি যে বলেছিলে আমরা জিতবো। এখন আমার পালা মহারাজ। এখনো অতিকায় উস্কানি দেবে, আর আমি আখাড়াতে নামবো। স্বয়ংকে চোট দেওয়ার আর কোনো সুযোগ তুমি পাওনি, তাই না? যে ওই পালোয়ানের সাথে লড়তে যাচ্ছ। শুধু আপনি দেখতে থাকুন মহারাজ। ঠিক আছে, কেউ আছে এই ভূজগতে যে আমাকে চ্যালেঞ্জ জানাতে পারবে? এসো আর আমাকে হারিয়ে দেখাও। নীলকণ্ঠ আখাড়াতে প্রবেশ করে আর বলেন, আমি হলাম ভুন পালোয়ান। একটু কুস্তি আমার সাথেও লড়ে দেখো না। এখন তুমিও লড়বে? আরে এখন কি শুধু এই ছোট ছোট পালোয়ানই রয়েছে এই রাজ্যে? কোনো ব্যাপার না, এক্ষুনি পিষে দেবো তোমাকে। এরকম শক্ত বলশালী হাতের দিব্যি। আর সেই সময় নীলকণ্ঠ পালোয়ানকে কিছু বলেন, আর পালোয়ান একেবারে অবাক হয়ে যায়। দুজনই আবার আমনাসামনি চলে আসে, আর দেখতে দেখতেই মোকাবেলা শুরু হয়ে যায়। তাহলে তুমি আমার এই চালটাকে সামলাও পালোয়ান। সবাই প্রচন্ড অবাক হয়। নীলকণ্ঠ নিজের হাত দিয়ে তাকে ফেলে দেয়, আর পালোয়ান ধরাশায়ী হয়ে যায়। আমি 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 হার হার স্বীকার করছি। আমি অতিকায় পালোয়ানকে হারিয়ে দিয়েছি, আর এই পালোয়ান আর কখনো পালোয়ানি করবে না। কি বলো অতিকায়?
হ্যাঁ, এবার আমি চলে যাচ্ছি এখান থেকে, আমায় ক্ষমা করে দিও। ঠিক আছে, তুমি যাও। সবাই উৎসাহ পালন করে আর মহারাজ, যিনি কিছুই বুঝতে পারছিলেন না, উনিও এই সময় খুশি ছিলেন। বিকেল হয় আর রাজার কক্ষে নীলকণ্ঠ আর সেই গুপ্তচর দাঁড়িয়েছিল। কিভাবে? কি? আরে ভাই, তুমি এটা কিভাবে করলে? আসলে মহারাজ, আমি আমার গুপ্তচরকে কিছু তদন্ত করার জন্য পাঠিয়েছিলাম। তা তদন্ত করে তুমি কি পেয়েছিলে গুপ্তচর? আগে মন্ত্রীমশাই, আমি আগে পালোয়ানের পিছু নেবার জন্য পাঠানো হয়েছিল, তখন আমি জানতে পারলাম যে ওই রাজদূত আর ওই অতিকাল পালোয়ান মিলে রাঘব পালোয়ানকে ঘুষ দিচ্ছিল। কি? আর রঘু এই ঘুষ নিয়ে নিল? আগে মহারাজ, আর এই দৃশ্য দেখার পরে অখিলপুরের রাজ্য আমি পৌঁছাই আর জানতে পারলাম রাজার নামে সবাইকে ভয় দেখায় আর ওর সাথে লড়াই করতে কেউ আসেই না। তাহলে নীলকণ্ঠ, তুমি জিতলে কি করে সেটা বলো। আমি যখন আপনাকে প্রণাম করেছিলাম তখনই আমি ওকে বলেছিলাম যে দাদা, আমি তোমার ব্যাপারে সব কিছু জানি। তুমি যদি নিজের ভালো চাও তাহলে এখানে হেরে যাও, না হলে রাজাকে বলে তোমাকে বন্দি করে নেব, ঠিক আছে? মন্ত্রীমশাই আমাকে ওনার মহারাজ পর্যন্ত একটা আদেশ পাঠানোর জন্যই বলেছিলেন, জানেন তো। তাই যখন উনি ওখানে পৌঁছবে তখন পালোয়ান রাজদূতের কথা একেবারে খুলে যাবে সবার সামনে, আর ওদের দুজনকে অবশ্যই বন্দি করা হবে। তার মানে শুধু নিজের মহারাজকে ব্যবহার করে নাম অর্জন করছিল আর লোকজনের ভয়ে একে জিতিয়ে দিচ্ছিল, আর যেই এর কথা খুলে গেল সবার কাছে, হার স্বীকার করে পালিয়ে গেল। আজ্ঞে মহারাজ। তাহলে তো এই পুরো ভবঘুরে পালোয়ান দেখছি। এইভাবে নীলকণ্ঠ নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেই ঢোঙি পালোয়ানকে পাঠিয়ে দেয় আর নিজের রাজ্যের নাম প্রসিদ্ধ করে। নীলকণ্ঠ নিজের শত্রুর ব্যাপারে প্রত্যেক খবরাখবর নেয় আর তাকে বুদ্ধি দিয়ে পরাজিত করেন।